30-40 লাখ টাকা দিয়ে বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করবা নাকি হচ্ছে রাশিয়াতে আসবা বা বাইরের কান্ট্রিতে এমবিবিএস পড়াশোনা করবা? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সবার মাঝখানে অনেক বেশি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে রাশিয়াতে মেডিকেলে পড়াশোনা করা বা রাশিয়াতে যে এমবিবিএস এ পড়াশোনা করবা সেটার কতটুকু প্রয়োজনীয়তা আছে বা কি কি উপকার আছে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্লাস আজকে আলোচনা করব তোমাদের সাথে যে রাশিয়াতে যদি তুমি এমবিবিএস এ পড়াশোনা করো তো সেক্ষেত্রে তোমার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ সাধারণত ভিডিওগুলোতে সবসময়ই কিন্তু আলোচনা করা হয় যে রাশিয়াতে এমবিবিএস এর সুবিধা কি, বাট অসুবিধার কথাটা খুবই কম বলা হয়। তো এজন্য আমি তোমাদের সুবিধার কথাও বলবো, অসুবিধার কথাও বলবো এবং আমার পার্সোনাল সাজেশন সেটাও তোমাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে হচ্ছে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমাদেরকে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা তো অলরেডি বলেই ফেলছি। তো এখন যদি বলি যে রাশিয়াতে তুমি কেন এমবিবিএস এ পড়বা বা কেন মেডিকেলে পড়বা বা কতটুকু প্রয়োজনীয়তা আছে, তাহলে ফার্স্টেই আমাদের চিন্তা ভাবনা করার ক্ষেত্রে কিন্তু আগে আসে যে বাজেটের বিষয়টা। কারণ বাজেটটাই কিন্তু মেইন। তুমি বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করো বা হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করো, যেখানেই পড়ো বা অন্য যে কোনো কান্ট্রিতেই পড়াশোনা করো, সবার আগে কিন্তু আগে বাজেটের বিষয়টা আসে। তো বাজেটের বিষয়টা যদি বলি, দেখো বাংলাদেশে কোনো একটা প্রাইভেট মেডিকেলে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে ফার্স্টেই আগে 18 লাখ টাকা 20 লাখ টাকা ডোনেশন দিতে হয়। আর দেন ওটা দেওয়ার পরে তারপরে কিন্তু তোমার মেডিকেলের জার্নি শুরু হয়ে যায় বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে। এবং এরপরে আবার তোমাকে সেমিস্টার বা মাসে মাসে টাকা পয়সা তো দিতেই হচ্ছে, এই খরচটা তো আছেই। তো দিন শেষে যদি দেখা যায় যে বাংলাদেশের কোনো যদি প্রাইভেট মেডিকেলে তুমি পড়াশোনা করো, তোমার কিন্তু খরচটা দেখা যাবে যে 30 লাখ 40 লাখ, বা ঢাকার মধ্যে পড়লে কিন্তু 50 লাখ বা তারও বেশি কিন্তু হয়ে যায়। দিন শেষে শুধুমাত্র খরচটা না, দিন শেষে তোমার হচ্ছে মেডিকেলের খরচ, খাওয়া দাওয়ার খরচ, চলাফেরা, এভরিথিং ইনক্লুড করে দেখা যায় কিন্তু বাংলাদেশেও তোমার মেডিকেলে পড়াশোনা করতে 40 লাখ 50 লাখ এরকম একটা খরচ হয়ে যায়। এখন যদি বলি এই ক্ষেত্রে রাশিয়াতে তুমি কেন পড়াশোনা করবে, দেখো রাশিয়াতে পড়াশোনা করলে রাশিয়াতে তুমি এমনও মেডিকেল ইউনিভার্সিটি পাবা যেখানে তুমি 30 লাখ 35 লাখ 40 লাখ বা 50 লাখ, ঠিক আছে। আবার যদি তোমার বাজেট অনেক বেশি হয়, লাইক 1 কোটি টাকাও যদি হয়, তুমি 1 কোটি টাকার মেডিকেল ইউনিভার্সিটিও কিন্তু রাশিয়াতে পাবা। এটা কেন, দেখো রাশিয়াতে তোমার সাধারণত 3 টাইপের মেডিকেল ইউনিভার্সিটি আছে। একগুলা হচ্ছে যেগুলো একদমই লো রেঞ্জের মধ্যে মেডিকেল ইউনিভার্সিটি কস্টিং, আবার কিছু মেডিকেল ইউনিভার্সিটি আছে যেগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে, আবার হাই রেঞ্জের মধ্যে। তারপরে যদি একদম লোর কথাও বলি, লোর দিক দিয়েও দেখা যায় যে মোটামুটি কিন্তু 20 লাখ 25 লাখ বা 30 লাখের মধ্যে কিন্তু কভার করা যায়। আবার মিডিয়ামের মধ্যে দেখা যায় যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকার মধ্যেও মেডিকেল ইউনিভার্সিটি আছে। আবার একদম হাই রেঞ্জের ক্ষেত্রে বললেও কিন্তু হাই রেঞ্জেও তুমি মোটামুটি 1 কোটি 1.5 কোটি টাকার মেডিকেল ইউনিভার্সিটিও রাশিয়াতে পাবা। তো বাজেটের যে বিষয়টা বললাম যে এখন বাকিটা কিন্তু তোমার চয়েস, তুমি বাংলাদেশে পড়বা না হচ্ছে রাশিয়াতে পড়বা। বাজেটের দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু এইভাবে দেখতে পারো। আবার আরেকটা বাজেটের দিক দিয়ে আরেকটা ছোট্ট বিষয় যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে তুমি যখন রাশিয়াতে পড়াশোনা করবা, ধরো তোমার বাজেট হচ্ছে 40 লাখ বা 50 লাখ, কথার কথা 50 লাখই তোমার বাজেট। তুমি কিন্তু পড়াশোনার পাশাপাশি রাশিয়াতে কিন্তু 2 মাস ছুটি পাওয়া যায় সামার ভ্যাকেশনে, জুলাই এবং আগস্ট। ওই সময়টা কিন্তু তুমি চাইলে হচ্ছে টুকটাক জবও করতে পারো, কারণ এখানে কিন্তু যারা মেডিকেলে পড়াশোনা করে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু পড়াশোনার পাশাপাশি জবও করে। বাট জবটা এমন না যে সবসময়ই করে, তারা দেখা যায় সামার ভ্যাকেশনে 2 মাস ছুটি পায়। তো এই ছুটির সময়টা কি করবে? ছুটির সময়টা অনেকে জব করে, অনেকে দেশের বাইরে যায়। তো টুকটাক জব করলেও দেখা যায় যে তোমার আলটিমেটলি খরচটা হচ্ছে 50 লাখ, বাট তুমি হচ্ছে হয়তো রাশিয়ার মধ্যে 10 লাখ 15 লাখ বা 20 লাখ ইনকাম করছো। তো সেক্ষেত্রে আলটিমেটলি এটা কিন্তু তোমার ফ্যামিলির উপরই প্রেশারটা কমে আসে। বাট এই সুযোগটা কিন্তু তোমার বাংলাদেশে নেই। বাংলাদেশে কিন্তু তোমার ওইভাবে পার্ট টাইম জব করার সুযোগ সুবিধাটা নেই। এটা তুমি যেহেতু আসো, আমিও তো অবশ্যই বাংলাদেশের নাগরিক, তাই না? তো আমিও জানি, তুমিও জানো। বাট বিদেশের মাটিতে কিন্তু দেখা যায় যে তুমি সেটা রাশিয়া বলো বা অন্য যে কোনো কান্ট্রির কথা বলো, তুমি কিন্তু টুকটাক হচ্ছে জব করতে পারবা। জব করে কিন্তু খরচটা অনেকটা কমানো সম্ভব হয়। তো এই জন্য কিন্তু এদিক দিয়েও তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে আসলে দেশে পড়বা নাকি বিদেশে পড়বা। এখন যদি বলি, দেখো খরচের কথা বললাম, আবার যদি গ্লোবালের মানে পুরো ওয়ার্ল্ডের কথা বলি, গ্লোবাল রিকগনাইজেশনের কথা, রাশিয়ার প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটি বা রাশিয়ার যে 90% মেডিকেল ইউনিভার্সিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিকগনাইজ। সেটা তুমি ডাব্লিউএইচও বলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা বলো, বিএমডিসির কথা বলো, বা অন্যান্য যে কোনো সংস্থার কথাই বলো, রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটিগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তোমার হচ্ছে রিকগনাইজ। এখন এই ক্ষেত্রে অনেকেই তোমাদেরকে বলে যে হচ্ছে ভাইয়া রাশিয়ার মেডিকেলে যে পড়াশোনা করবো, আমাকে অমুক ভাইয়া বলছে বা অমুক এজেন্সি বলছে যে রাশিয়ার মেডিকেল গুলা হচ্ছে, রাশিয়ার মেডিকেল থেকে পড়াশোনা করলে অন্য কোথাও আমি কিছু করতে পারবো না। এই কথাটা টোটালি ভুল। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে, সেটা ইউক্রেনের মধ্যে চলতেছে, সেটা রাশিয়ার মধ্যে চলতেছে না। আর রাজনৈতিক বিষয়ে যাই থাকুক, দিন শেষে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডেই কিন্তু কোনো রকমের স্যাংশন বা কোনো কিছু নেই। বুঝতে পারছো? তো এই বিষয়গুলা বুঝতে হবে কেন তোমাকে এজেন্সি এই কথাগুলো বলবে। তো যেটা তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে বাংলাদেশের রিকগনাইজের বিষয়, বাংলাদেশের এমবিবিএস আসলে সত্য কথা বলতে অনেক কান্ট্রিতেই ব্যান বাংলাদেশের এমবিবিএসটা।
তো এদিক দিয়েও তুমি বাংলাদেশে এমবিবিএস অবশ্যই ভালো, বাংলাদেশে এমবিবিএস করলে তুমি বাংলাদেশে সেটেল হওয়া তো সুবিধা আছেই, বাট বাইরের দেশে পড়াশোনা করলে সেক্ষেত্রে তোমার ধরো রাশিয়াতে তুমি যদি পড়াশোনা করো, রাশিয়াতেও তুমি সেটেল হতে পারবা। আবার যদি তুমি মনে করো যে হচ্ছে বাংলাদেশে যাবা, তুমি বাংলাদেশেও ব্যাক করতে পারবা। আবার যদি তুমি মনে করো যে ইউএসএ এর জন্য ইউএসএমএল এক্সাম দিবা, ইউকে এর জন্য প্লাব এক্সাম দিবা, সেটাও কিন্তু তুমি করতে পারবা। অর্থাৎ তোমার হাতে কিন্তু অনেকগুলো ওয়ে থাকবে, যে ওয়ে গুলাকে তোমাকে কাজে লাগাতে হবে। তো যেটা হচ্ছে গ্লোবাল রিকগনাইজেশনের যে বিষয়, সেটাও আমি তোমাদেরকে বললাম। এরপরে যদি বলি এডুকেশনাল কোয়ালিটি কিরকম হবে, এখন দেখো স্বাভাবিকভাবে প্রশ্ন যে ভাইয়া আমি বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়বো নাকি রাশিয়াতে পড়বো, এখন কোথাকার কোয়ালিটি ভালো হবে? আমি বলবো দুই জায়গার কোয়ালিটি মোটামুটি সেম, বাট হ্যাঁ কিছু ডিফারেন্স আছে অবশ্যই। সেটার মধ্যে যেমন হচ্ছে তুমি যখন বাংলাদেশে পড়াশোনা করবা, বাংলাদেশে কিন্তু দেখা যায় যে ক্লিনিক্যাল যে সাইডটা আমাদের, বা ক্লিনিক্যাল যে প্র্যাকটিসের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে যাই। হ্যাঁ, বাট রাশিয়ার ক্ষেত্রে বলো বা বাইরের দেশে এমবিবিএস যখন করবা, তখন কিন্তু এই তুমি ক্লিনিক্যাল সাইডটা একটু কমই পাবা। তুমি হচ্ছে দেখা গেছে দুই জায়গারই পড়াশোনার মান সেম, দুই জায়গায় সেমই পড়াশোনা করাবে, কারণ দিন শেষে তো মানুষ শরীর নিয়েই পড়াশোনা করাবে, তাই না? এমন তো না যে হচ্ছে ডাইনোসরের বডি নিয়ে পড়াবে। তো বিষয় হচ্ছে যে দুই জায়গার পড়াশোনার মানের যদি কথা বলি, পড়াশোনার মান রাশিয়া বলো বাংলাদেশ বলো দুই জায়গাতেই সেম। আবার হচ্ছে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস এর দিক দিয়ে অবশ্যই বাংলাদেশ আগায় থাকবে, রাশিয়া পিছায় থাকবে। তাই বলে এমন না যে হচ্ছে রাশিয়াতে তুমি পড়াশোনা করলে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস এর কোনো কিছুই শিখতে পারবা না, প্র্যাকটিস করতে পারবা না, এমনটা না। কারণ তুমি যখন রাশিয়াতে পড়াশোনা করবা, করার পরে তুমি যখন ধরো কথার কথা বাংলাদেশে যাবা, বাংলাদেশে গেলে কিন্তু তোমার 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। তো 1 বছর ইন্টার্নশিপ যখন করবা, তখন কিন্তু অটোমেটিক্যালি সবকিছু শিখতে পারবা। আবার রাশিয়াতে তোমাকে যতটুকুই শিখাবে ততটুকু কিন্তু হিউজ ইনাফ, তোমার যতটুকু জানার জরুরি। আচ্ছা, প্লাস হচ্ছে আর একটা কথা যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে রাশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তোমার অনেক মডার্ন টেকনোলজি বলো, মডার্ন ল্যাব ফ্যাসিলিটিস বলো, এগুলো কিন্তু ইউজ করা হয়, যেগুলো দেখা যায় সাধারণত আমাদের বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো বা পাকিস্তান বলো, আশেপাশের যে কান্ট্রিগুলো, এগুলোতে কিন্তু থাকে না। তো এই দিকটা কিন্তু অনেক ভালো যে এদের যে পড়াশোনার যে সিস্টেম বা যে ম্যাটেরিয়ালস তারা ইউজ করে, হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু অনেক আমাদের জন্য হেল্পফুল যারা আমরা মেডিকেলে পড়াশোনা করি। আবার যদি তুমি বলো যে হচ্ছে আমাদের যেমন বাংলাদেশে কি করতে হয়, মানব শরীর বা কঙ্কাল বা স্কেলেটন কিনতে হয়, তাই না? বাট রাশিয়াতে কিন্তু এটা কিনতে হয় না। রাশিয়াতে কেন কিনতে হয় না? রাশিয়াতে তোমার টিচাররাই তোমাকে দিয়ে দিবে যে এগুলা ম্যাটেরিয়ালস নাও, তুমি নিয়ে তুমি পড়াশোনা করো, আবার হচ্ছে ক্লাস শেষে তুমি আবার দিয়ে যাবা। তো একটা করে ক্লাস দেখা যায় মোটামুটি 2-3 ঘন্টার হয়। তো সেই ক্লাসে তোমার টিচাররা তোমাকে স্কেলেটন দিয়ে দিবে, তুমি সেটা নিবা হাতে, নিয়ে পড়াশোনা করবা। তো আমাদের কিন্তু এখানে রাশিয়াতে দেখা যায় যে বাংলাদেশে যেমন বই কিনতে হয়, তার পিছনে একটা খরচ আছে, আবার স্কেলেটন কিনতে হয় বা অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো কিনতে হয়, রাশিয়াতে আলহামদুলিল্লাহ এই খরচগুলো আমাদের যায় না, বা এই খরচগুলো লাগে না, কারণ বই রাশিয়াতে ফ্রি। স্কেলেটন যেটা আছে সেটাও তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি প্রোভাইড করে। তো দিন শেষে যেই ম্যাটেরিয়ালস গুলো আমাদের প্রয়োজন, সেগুলো কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করে। তো এই বিষয়টাও তুমি চিন্তা ভাবনা করবা যে তোমার যে ওয়ার্ল্ড ওয়াইড কিরকম ভ্যালু পাবা তুমি, সেই বিষয়টা তুমি চিন্তা করতে পারো। এখন যদি বলি যে হচ্ছে কোন মিডিয়ামে পড়াশোনা করানো হবে রাশিয়াতে, কারণ দেখো রাশিয়াতে তোমার হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয়, আবার হচ্ছে রাশিয়ান মিডিয়ামেও পড়াশোনা করানো হয়। আবার বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা হয়। তো অবশ্যই তুমি যখন রাশিয়াতে এমবিবিএস পড়তে আসবে, অবশ্যই ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করবা। কারণ যারা আমরা সেলফ ফান্ড এখানে পড়াশোনা করি, তারা কিন্তু ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করি। আর যদি তুমি হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসো, সেক্ষেত্রে তুমি রাশিয়ান মিডিয়ামে তোমাকে পড়াশোনা করতে হবে, অর্থাৎ তোমার এমবিবিএস এর টোটাল জার্নিটা কিন্তু রাশিয়ান মিডিয়ামে থাকবে। বাট আমি পার্সোনালি যদি এখানে একটু ছোট্ট করে সাজেস্ট করি তোমাকে, সেটা আমি অবশ্যই সাজেস্ট করবো যে তুমি রাশিয়াতে পড়াশোনা করলে সেলফ ফান্ডেই আসো এবং ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো। আর যদি কেউ মনে করো যে রাশিয়াতে সেটেল হবা, রাশিয়াতেই থাকবা, তাহলে তোমরা রাশিয়ান মিডিয়াম বা রুস্কি মিডিয়ামে তোমরা পড়াশোনা করতে পারো। সেক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায়। এখন যদি তোমাকে নেক্সট এখন যদি এডমিশন প্রসেসের বিষয়টা বলি, যে দেখো আহ তোমরা পৃথিবীর অনেক দেশ আছে, তোমরা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, ইউরোপের কান্ট্রিতে যখন অ্যাপ্লাই করো না, অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো স্টেপ থাকে। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখছো, অনেক স্টেপ থাকে, অনেক ঝামেলা, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এত টাকা দেখানো লাগবে। বাট রাশিয়ার ক্ষেত্রে সত্য কথা বলতে এডমিশন প্রসেস এতটা জটিল না, বা এত সমস্যাও নেই। রাশিয়ার এডমিশন প্রসেস অনেক সহজ। তুমি যে ইউনিভার্সিটিতে বা যেই মেডিকেল ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করবা, তুমি সেখানে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাইটা করবা কিভাবে? এজেন্সি দিয়ে। আমি পার্সোনালি সাজেস্ট করলে বলবো এজেন্সি দিয়ে করার কোনো দরকার নেই, কারণ এজেন্সি দিয়ে তুমি যখন অ্যাপ্লাই করবা, তোমার 2 থেকে 3 লাখ টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে। সবচেয়ে বেটার অপশন হচ্ছে
তুমি যেই মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ ওই মেডিকেল ইউনিভার্সিটির কোনো বাংলাদেশি স্টুডেন্টের সাথে যোগাযোগ করো, বা ফরেন কান্ট্রির যে কোনো স্টুডেন্টের সাথেও যোগাযোগ করতে পারো, বাট পার্সোনালি সার্চ করবে বাংলাদেশি স্টুডেন্টদের সাথেই যোগাযোগ করতে। তারা তোমার প্রসেস করে দিবে, হেল্প করে দিবে, এডমিশন করাই দিবে। এবং এডমিশনের জন্য খুব বেশি ডকুমেন্টের দরকার হয় না, তোমার এসএসসি ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট এগুলো দিয়ে অ্যাপ্লাই করবা। দেন অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি তোমার এডমিশন লেটার, তোমার অফার লেটার এগুলো তোমাকে দিবে। যখন তুমি এডমিশন লেটার, অফার লেটার সব পাবা, তখন তুমি রাশিয়ার এম্বাসি আছে, এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিলেই যথেষ্ট, তোমার ভিসা তুমি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি বলি যে তোমার ভিসা পাওয়ার ক্ষেত্রে, যে ভিসা পাবো কিনা রাশিয়ার ভিসা আমি, তো সেক্ষেত্রে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয়, রাশিয়ার কিন্তু যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের ভিসা রেশিও কিন্তু মোটামুটি বলতে পারো 50-60%, বাট যারা এমবিবিএস স্টুডেন্ট হিসেবে যায় এম্বাসিতে তাদের ভিসা রেশিও কিন্তু 95 থেকে 96% বলতে পারো। কারণ যদি তোমার রেজাল্টটা মোটামুটি ভালো থাকে, যদি তোমার হচ্ছে ইন্টারভিউটা একটু সুন্দরভাবে দাও, আর কিছু লাগবে না, রাশিয়ার ভিসা, এমবিবিএস এর স্টুডেন্টদের ভিসা রাশিয়া দিয়ে দেয়। 95% ভিসা, বা বলতে পারো যে 100% ভিসাই প্রোভাইড করে দেয় তারা। খুব যদি কারো মানে পার্সোনালি কোনো সমস্যা না থাকে তাহলে তারা কিন্তু ভিসা রিজেক্ট করে না। বাট ভিসার বিষয়টাও বললাম। এখন যদি তোমাকে ওয়েদারের কথাটা একটু বলি, যে দেখো তুমি যখন হচ্ছে বাংলাদেশে পড়াশোনা করো, বা বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের ওয়েদারে ছোটবেলা থেকেই আছি আমরা, বাট রাশিয়ার ওয়েদারটা ডিফারেন্ট, এটা মানতেই হবে। রাশিয়া তুমি যে অঞ্চলে যাবো অবশ্যই চেষ্টা করবা রাশিয়ার দক্ষিণ অঞ্চল যেগুলো আছে দক্ষিণ অঞ্চলের দিকে থাকার, কারণ রাশিয়ার দক্ষিণ অঞ্চলটা কিন্তু অনেক উষ্ণ, বুঝতে পারছো তো। রাশিয়াতে অবশ্যই ঠান্ডার দেশ, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ঠান্ডার সমস্যাটা আছেই। বাট ইউনিভার্সিটির ভিতরে বলো, হোস্টেলে বলো, বা হচ্ছে সুপার শপে বলো, বা যে কোনো দোকানপাটে বলো, সব জায়গায় রাশিয়াতে কিন্তু হিটার থাকে, এবং হিটার থাকার কারণে কিন্তু তোমার ঠান্ডার খুব একটা সমস্যা হয় না, বুঝতে পারছো। তো এই কারণে দেখা যায় যে যে রাশিয়াতে যে অনেকে বলে যে অনেক ঠান্ডা, -15 ডিগ্রি, -20 ডিগ্রি, বা -30 ডিগ্রি, তো এই সমস্যাটা আসলে রাশিয়াতে খুব একটা হয় না। যখন তুমি হয়তো বাইরে হাঁটাহাঁটি করবো, বাইরে চলাফেরা করবা, তখন তুমি ঠান্ডার সমস্যাটা ফিল করবা। বা আদারওয়াইজ তোমার ডরমেটরিতে বলো, হোস্টেলে বলো, বা ইউনিভার্সিটিতে বলো, বা সুপার শপে বলো, কোথাও কিন্তু তুমি সেই সমস্যাটা ফিল করবা না। আর রাশিয়ার দক্ষিণ অঞ্চলের যদি কথা বলি, রাশিয়ার দক্ষিণ অঞ্চল কিন্তু অনেক উষ্ণ অঞ্চল। যেমন আমি আছি রস্টবে, রস্টবের ওয়েদারের কথা যদি একটু বলি, রস্টবে কিন্তু প্রায় হচ্ছে তোমার সামারের সময় 40 ডিগ্রি, 42 ডিগ্রি পর্যন্ত গরম আসে। আবার হচ্ছে উইন্টারের সময় -15, -20ও গরম, মানে উইন্টারের সময় -15, -20 ডিগ্রি পর্যন্ত কিন্তু ঠান্ডাটা যায়। তো বুঝতেই পারছো যে রাশিয়ার ওয়েদারের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের ওয়েদারের সাথে রাশিয়ার ওয়েদার অ্যাডজাস্ট করলে তোমার ওইভাবে হবে না। বাট অবশ্যই ওয়েদারের দিকটাও চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি বলি যে তুমি তোমার হচ্ছে যে হোস্টেলের বিষয়, রাশিয়াতে কিন্তু তুমি গভর্নমেন্ট হোস্টেলই পাবা, এবং গভর্নমেন্ট হোস্টেলেই থাকতে হয়। বাট এমনটা না যে গভর্নমেন্ট হোস্টেল ছাড়া তুমি অ্যাপার্টমেন্টে থাকতে পারবে না, বাট দিন শেষে দেখা যায় যে আসলে হোস্টেলে থাকার যে কস্টিংটা, 1 বছরে হোস্টেলের যে কস্টিংটা হয়, এই কস্টিংটা দিয়েই দেখা যায় যে 1 মাসের অ্যাপার্টমেন্ট হয়। যার কারণে দেখা যায় যারা ফরেনার স্টুডেন্ট রাশিয়াতে পড়াশোনা করে, 90 থেকে 95% স্টুডেন্টই হোস্টেলেই থাকে। এবং হোস্টেল যেহেতু গভর্নমেন্ট হোস্টেল, হোস্টেলের সিকিউরিটি সিস্টেম বলো, অনেকে প্রশ্ন করে ভাইয়া মেয়েদের নিরাপত্তা আছে কিনা রাশিয়াতে। ভাই মেয়েদের নিরাপত্তা আছে কিনা, রাশিয়াতে তোমার 60% জনগণই হচ্ছে মেয়ে। তুমি বাসে যাবা, বাসের ড্রাইভার মেয়ে, ট্যাক্সিতে যাবা, ট্যাক্সি ড্রাইভার মেয়ে, তুমি গ্রোসারি শপে যাবা, সেখানেও দেখবা মেয়ে। তোমার ইভেন তোমার ইউনিভার্সিটির যে টিচাররা থাকবে, দেখবা যে টিচারের ম্যাক্সিমামই মেয়ে টিচার, বুঝতে পারছো তো। রাশিয়াতে মেয়েদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এবং যদি বলি হচ্ছে যে হোস্টেলের সিকিউরিটির বিষয়, হোস্টেলে তোমার ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং আছে, যার কারণে হোস্টেলেও সমস্যা হয় না। এবং হোস্টেল, প্রত্যেকটা রাশিয়ার হোস্টেলই রেগুলার চেকিং হয়, এবং হোস্টেলে ঢুকতে গেলে তোমার পাঞ্চ কার্ড লাগবে, সেই কার্ড পাঞ্চ করে কিন্তু ঢুকতে হয়। তো যারা বলো যে রাশিয়ার নিরাপত্তার বিষয়, নিরাপত্তার নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলতে পারো যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে কোনো সমস্যা আছে কিনা। ভাই আমি বলবো যুদ্ধের কারণে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেও যখন যুদ্ধ শুরু হয়েছে তখন আমি আসছি, এবং আসার পর থেকে এখন পর্যন্ত সেভ আছি, কোনো সমস্যা ফেস করতে হয় না। কারণ যুদ্ধ ইউক্রেনের ভিতরে চলে, যুদ্ধ রাশিয়ার ভিতরে কিন্তু চলে না। তো এই বিষয়টা বুঝতে হবে। হয়তো হ্যাঁ নিউজে দেখলে অনেক কিছুই শোনা যায় নিউজে, বাট নিউজের বিষয়গুলো সবসময় যে সত্য তা না। বাট হ্যাঁ কিছু কিছু সত্য ঘটনাও আছে যে রাশিয়ার মধ্যেও টুকটাক সমস্যা হয়, বাট ওইভাবে খুব একটা সমস্যা নেই। কারণ তোমরা আমার আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছ, পরিবেশ কি যুদ্ধ হচ্ছে, হচ্ছে না। বাট এমনটা না যে যুদ্ধের সমস্যা নেই, টুকটাক সমস্যা আছে রাশিয়ার কিছু কিছু অঞ্চলে। বাট যদি বলি যে সামগ্রিকভাবে রাশিয়ার মধ্যে ওইভাবে খুব একটা সমস্যা কোথাও নেই।
এতক্ষণ তোমাদের সাথে আমি হচ্ছে রাশিয়ার যে বাজেটের বিষয় নিয়ে কথা বললাম, দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিটি নিয়ে কথাবার্তা বললাম, তারপরে তোমার হোস্টেল ফ্যাসিলিটিস নিয়ে কথাবার্তা বললাম, নিরাপত্তার বিষয় নিয়ে কথাবার্তা বললাম, এবং এডমিশন প্রসিডিউর কি সেটা নিয়েও কিন্তু কথাবার্তা বললাম। দিন শেষে সমস্ত বিষয় কিন্তু আমি ট্রাই করছি আলোচনা করার জন্য, তাই না? করার যতটুকু করা যায় করছি আমি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছুই ক্লিয়ার হতে পারবা যে হচ্ছে ওয়েদার কন্ডিশন নিয়েও কথাবার্তা বলছি, সব বিষয় নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করছি তোমাদের সাথে। এখন যদি বলি হচ্ছে আসলে সমস্যার বিষয়গুলো নিয়েও যদি একটু আলোচনা করি, দেখো, সমস্যা অবশ্যই আছে। ফার্স্ট সমস্যা রাশিয়াতে পড়াশোনা করার ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এর থেকেও একটা ফার্স্ট আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের থেকেও ফার্স্ট আছে। সেটা হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে যে রাশিয়াতে আসবা, তোমার আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যে আসবা, ফ্রেন্ড সার্কেল ছেড়ে আসবা, তো এই বিষয়টার সাথে আসলে অনেকে অ্যাডজাস্ট হতে পারে না। কারণ দিন শেষে 1-2 দিনের বিষয় না, রাশিয়াতে এমবিবিএস এ পড়াশোনা করলে 6টা বছর তোমার কিন্তু পড়াশোনা করতে হবে। তো দিন শেষে দেখা যাবে যে এই 6টা বছর রাশিয়াতে থাকা, অবশ্যই তুমি বাংলাদেশে যাবা আসবা এই বিষয়ে কোনো সমস্যা নেই, বাট দিন শেষে ফ্যামিলিকে ছেড়ে থাকা আসলে অনেকটা সমস্যাজনক। তো যার কারণে দেখা যায় যে এটা বলতে বলতে হবে আমার ফার্স্ট প্রবলেম। অ্যান্ড সেকেন্ড প্রবলেম যদি বলি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। রাশিয়াতে যখন আসবা তখন দেখবা যে রাশিয়ার আশেপাশে সব মানুষ রাশিয়ান ভাষায় কথাবার্তা বলে। তো এটা একটা সমস্যা। তো দিন শেষে রাশিয়ান ভাষাও শিখতে হয়। রাশিয়ান ভাষা শিখে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়। আর তারপরে সমস্যার আরো যদি বলি যে ঠান্ডার সমস্যা তো আছেই। কারণ দেখা যায় রাশিয়া তো শীত প্রধান দেশ, যতই বলি তারপরেও তো যখন শীত আসবে, এখন ধরো আমি যেমন এখানে আছি, যতই বলি দিন শেষে শীত যখন আসবে তখন তো ঠান্ডা লাগবেই, তাই না? ঠান্ডার একটা সমস্যা আছেই। তো দিন শেষে এই সমস্যাগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তুমি যদি এই সমস্যাগুলো অ্যাডজাস্ট করতে পারো তাহলে রাশিয়া তোমার জন্য ওকে। আর যদি সমস্যাগুলো অ্যাডজাস্ট করতে না পারো তাহলে কিন্তু রাশিয়াতে আসলে আসাটা তোমার জন্য কষ্টকর। এরপরে আবার যখন তুমি রাশিয়াতে পড়াশোনা শেষ করবা, পড়াশোনা শেষ করার পরে কিন্তু তোমাকে বাংলাদেশে গিয়ে বিএমডিসি যে আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সেখানে তোমাকে এক্সাম দিতে হবে, পাস করতে হবে। বা রাশিয়া থেকে পড়ে যদি তুমি মনে করো অন্য কোনো কান্ট্রিতেও যাবা তাহলে সেখানেও তোমার লাইসেন্স এক্সাম দিতে হবে, দিয়ে কিন্তু পাস করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় চিন্তা ভাবনা করবা। তো আমি যেটা তোমাদেরকে আজকে আলোচনা করার চেষ্টা করছি যে তুমি হচ্ছে আহ বাংলাদেশে পড়বা, বাংলাদেশে প্রাইভেটে পড়বা নাকি হচ্ছে রাশিয়াতে পড়বা। তো চেষ্টা করছি সব বিষয়গুলো আসলে তুলে ধরা। যখন বাংলাদেশের বিষয়গুলো চেষ্টা করছি কিছুটা বলা, রাশিয়াতে কি কি উপকার আছে, কি কি অসুবিধা আছে সেটাও তোমাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের যে অ্যান্সার গুলো তোমরা আর কি সবসময় আমাকে দেখা যায় ভিডিও দেখে প্রশ্ন করো যে ভাইয়া আসলে এটা কি করব বা এটার অ্যান্সার কি, তো আমি চেষ্টা করছি সব বিষয়গুলো নিয়েই আলোচনা করার। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে ইউটিউবে কমেন্টও করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে প্রশ্নও করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, অ্যান্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।